আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন নতুন লেখিকার লেখা উপন্যাস অচেনা এক টান। লেখিকা তাহা ইসলাম। পর্ব সংখ্যা ৩। চলুন আজকের পর্বটি শুরু করি। আফরা তাহাকে খুঁজতে যাচ্ছে, এমন সময় কারোর বুকের সাথে ধাক্কা খেল সে। আফরা কপাল ঘষতে ঘষতে বলল, এ কে রে? চোখ কি? পাখি কথা বলার আগে কথা যেন গলায় থেকে গেল। ফিটু বিধু চোখে তাকিয়ে দেখল সাফওয়ান ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। আফরা কথা ঘুরিয়ে বলল, সরি, আসলে আমি দেখি নাই। এ বলে আফরা দৌড়ে চলে গেল। অন্ধকার আকাশ, এর দিকে তাকিয়ে আছে দুজন। কারোর মুখে কোনো কথা নেই, আছে তবে মনে, সেটা কেউ কাউকে বলতে পারছে না। তাহা নিচে তাকিয়ে থেকে বলল, আদিল ভাই, আপনি কেন চুপচাপ থাকতে পছন্দ করেন? আপনার তো সব আছে। আদিল একটু মলিন হাসি হেসে বলল, কি আছে আমার? তাহা অবাক চাহনিতে আদিলকে দেখছে, আর তাহা এমনি আদিলকে একটু ভয় পায়, কারণ সে নাকি গম্ভীর আর বদমেজাজি, যা তাকে আফরা বলেছে। তাহা এবার এক বুক সাহস নিয়ে বলল, না মানে আপনার পরিবারের সবাই তো সাপোর্ট করে আপনাকে, সময় দেয়, আর আমার আপন মানুষগুলোই আমাকে ছুরি মারে, কেউ আমাকে ভালোবাসে না। তাই নিজের সুখ আর শান্তি পেতে চুপ হয়ে গেছি, নিজেকে ঘরবন্দি করেছি, উপন্যাস পড়ছি। তাও কেন জানি না আমার কষ্টটা শেষ হচ্ছে না। এই বলতে বলতে তাহার চোখে জল এলো আর গাল বেয়ে পড়তে লাগলো। আদিল দেখে বলল, তুমি যদি কষ্ট ভুলতে চাও, আগে নিজেকে শক্ত করো, দুর্বল হবে না, কারোর সামনে তা দেখাবে না, নিজেকে ভালোবাসবে। এসব বললে আদিল খুব গম্ভীর স্বরে। তাহার আদিলের কথাগুলো খুব ভালো লাগছে। তাহা আবার বলে, আপনার চুপ থাকার কারণ কি? এটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। তাহা আর কথা বাড়ালো না। তাহা আদিলকে বলে নিচে যেতে। আদিল বললে দুজন মিলে নিচে যায়। সাফওয়ান দেখে, কিন্তু কিছু বলে না, কারণ এটা সে স্বাভাবিকভাবে নিয়েছে। এভাবে সবাই মেহেদি পড়েছে, কিন্তু তাহা সে পড়ছে না। এভাবে মেহেদি প্রোগ্রাম শেষ হলো। এখনো চৌধুরী বাড়িতে ভরপুর মানুষ। তাহা রুমে বসে বসে আদিলের বলা কথাগুলো ভাবতে থাকে আর চেয়ারে হেলান দিয়ে হাসে। সাফওয়ান তাহার রুমের দিকে আসছিল। দরজাটা একটু করে খোলা। সাফওয়ান প্রবেশ করতে তাহার ওই হাসি ভরা মুখটা আর হাসতে দেখে তার চোখের কোণে পানি এসে জমা হয়। সাফওয়ান দ্রুত চোখের জল মুছে আর দরজায় নক করে। তাহা আবার হাসি থামিয়ে চুপচাপ বসে থাকে। সাফওয়ান বলে, ভাইয়ার জামাটা একটু আয়রন করে দিবি রে? ভাইয়ের অসহায় করে বলা কথা তাহা কি ফেলতে পারে? তাই সে বলল, দাও, করে দেই। সাফওয়ান জামাটা দেয়। তাহার হাতে হলুদ রঙের পাঞ্জাবিটা খুব সুন্দর। আজ হলুদের সব আয়োজন করছে, কাল গায়ে হলুদ। চৌধুরী বাড়ি বলে কথা, একটু তো স্পেশাল থাকবেই। সবাই গল্প করছে বিকেলে কে কী পরবে, কিভাবে মেকআপ করবে। আরিবা এত গল্পের মধ্যেও তাহাকে খেয়াল করছে, চুপচাপ বসে আছে আর জানলা দিয়ে বাহিরে দেখছে। আরিবা কয়েকবার তাহাকে ডাকে। তাহা তো নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। সকাল থেকেও কিছু লোকজন আসছে, শিকদার পরিবার ও আসবে এটা বলেছে, তাই এটা আরেকটু স্পেশাল করছে। আরিবার স্বপ্নের মতো হচ্ছে সব। সন্ধ্যা থেকে শুরু হলো প্রোগ্রাম। আরিবাকে হলুদ লেহেঙ্গাতে বেশ মানিয়েছে, আর বাকি সবাই শাড়ি পরেছে হলুদ রঙের, আর তাহা সুন্দর করে হলুদ শাড়ির সাথে হিজাব পরেছে। তাহা এখন দুজনকে খুঁজছে, আফরা আর আদিল। কেন জানি না মনটা শুধুই আদিলের জন্য ছুটছে। আদিল কখন আসবে এসব ভাবতে ভাবতে হঠাৎ শিকদার পরিবারের লোকজন এসে গেছে। তাহা খুশি হলো। কি, আফরা আর আদিলও আসছে মনে হয়। আফরাকে দেখলো আদিল নেই। তাহা নিজেও জানে না কেন সে আদিলকে খুঁজে বেড়াচ্ছে। কি অদ্ভুত না? আফরা তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে তাহা, কেমন আছিস? তাহা শুনল না, সে নিজের ভাবনায় ব্যস্ত। আফরা তাহার হাত টেনে বলল, কিরে, কি ভাবছিস এত? তাহা হুঁশে আসে।
আর এক জোরপূর্বক হাসি দিয়ে বলে, না না কিছু না, কেমন আছিস? ভালো। এভাবে দুই বান্ধবী কিছুক্ষণ গল্প করলো। হঠাৎ একটা কালো রঙের কার এলো। সবাই তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলো দুইজন পুরুষ, একজনের হাতে ফুল আর অনেক কিছু। হাবিব এসব জিনিস নিয়ে আয়ান এর হাতে দিল, আর আদিল হাবিবের সামনে। তাহা এখনো আফরার সাথে কথা বলছে। তারা জানে না, হঠাৎই আদিল আফরা আর তাহার পিছনে দাঁড়িয়ে বলল, আফরা। এমন গম্ভীরভাবে বলা কথা অনুসরণ করে পিছনে তাকাতেই দুজন খুব ভয় পেল। আফরা আদিলকে পাত্তাই দিল না, সে তাহার সাথে কথা বলবে। আদিল আবার গম্ভীর স্বরে বলল, ডাকছে যে শুনতে পাও নাই? আফরা আবার বলল, কি হলো ভাইয়া, কি বলবে, তাড়াতাড়ি বলো। চাচি চাচু আর আব্বু আম্মু আসছে? আসছে, ভিতরে আছে। এ বলে আফরা বিরক্ত হয়ে তাহার সাথেই কথা বলতে থাকলো। আজ সবাই নাচ করবে বলে নাচও শিখছে। তাহা ছাড়া শুরু হলো হলুদ সন্ধ্যা। আইরিশ আর মায়রা আর আফরা আর সামিয়া একসাথে, আরিবা আর হাবিব তাদের পিছনে। সবাই চেয়ারে বসেছে নাচগুলো এনজয় করতে। তাদের সাথেই আছে রাব্বি, সাফওয়ান, আয়ান। স্পিকারে শুরু হলো গান। সবাই একটা জুটি হয়ে নাচবে। আইরিশ আর আয়ান, আফরা আর সাফওয়ান, রাব্বি আর সামিয়া। এখানে রাব্বি সামিয়াকে চিনে না, সামিয়াও চিনে না, তাও দুইটা ঝগড়া করছে। কেউ বলছে এইভাবে নাচতে হবে, কেউ বলছে ওইভাবে। এমনভাবে তারা ঝামেলা করতে করতে আইরিশ গেয়ে ওঠে, দিল কা जो हाल है वो तुझे कैसे बयां करे। এই শুনে সবাই আইরিশের দিকে তাকায়। এবার আয়ান গেয়ে ওঠে, कह दे तुझे ये दिल में रखे बोलो ना क्या करे। আবার আইরিশ বলে ওঠে, दिल जो तुम्हारा है कैसे बेचारा है, माने ना बेशरम बिल्कुल खटारा है। आयन आबारो गे उठलो, तू करे दिल बेकरार, क्यों करूं मैं तुझसे प्यार। এবার দুইজনে মিলে গেয়ে উঠলো, दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे, कहते तुझे ये दिल में रखे बोलो ना क्या करे। दिल जो तुम्हारा है कैसे बेचारा है, माने ना बेशरम बिल्कुल खटारा है। तू करे दिल बेकरार, क्यों करूं मैं तुझसे प्यार। আইরিশ আর আয়ানের নাচ শেষ হওয়ার সাথে সাথে সাউন্ড বক্সে গান বাজলো। এই গানে আফরা আর সাফওয়ান নাচবে। তবে আফরা একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আদিল নাচতে বলেছে বলে আফরা এখন নাচবে। গান বাজলো। আফরা আর সাফওয়ান একসাথে ছামাক চালো হিন্দি গানে নাচছিল। এর মধ্যেই রাব্বি আর সামিয়ার নাচার পালা এলো। তারাও হিন্দি গান তেরে লিয়ে এই গানে নাচছে। এবার পালা এলো বর কনের। হাবিব হাত এগিয়ে দিয়েছে আরিবার দিকে আর গেয়ে ওঠে, তেরে ঘর আয়া মে আয়া তুঝকো লেনে। এই গানে তারা নাচলো বললে ভুল হবে, শুধুই তালে তাল মিলালো। এরপর সবাই মিলে নাচলো। তাহা ছাড়া কি অদ্ভুত, সবাই আছে, নেই একজন, কারুর তার দিকে খেয়াল নেই। সবাই যে যার মতো আনন্দ করছে। আজ রাতটুকু শেষ রাত আরিবার চৌধুরীর জন্য। গল্প করছে বোনদের সাথে, হাসাহাসি করছে। তাহার নিজের রুমে বসে আছে। কলেজ থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে বিয়ের প্রোগ্রামের জন্য। আরিবা লাগেজ গুছিয়ে নিচ্ছে। এক কোণে দাঁড়িয়ে ফারজানা চৌধুরী নীরবে কান্না করছে। মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল,
এসব ভেবে কান্না করছে আর শাড়ির আঁচল দিয়ে জল মুছছে সে। আইরিশেরও খুব খারাপ লাগছে। সে সবসময় বলতো, তুই চলে যা, কখন তোর বিয়ে হবে। এসব ভেবেই খারাপ লাগছে। সব মেয়েদের জীবন এমন, মেয়ে হয়ে জন্ম নিলে অবশ্য একদিন না একদিন অন্যের ঘরে যেতে হবে, এটাই বাস্তব। পরিবার আর আপন মানুষকে রেখে একদিন চলে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম কানুন। আইরিশ সবার উদ্দেশ্যে বলে, আমি বিয়ে করব না। সবাই অবাক হয়ে আইরিশের দিকে তাকায়। সবার চাউনি দেখে আইরিশ বলে, বিয়ে করলে অন্যের ঘরে যেতে হবে পরিবার ছেড়ে। কিন্তু কেন আপু, এই নিয়ম কি পাল্টানো যাবে না? আরিবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, বিয়ে সবাইকে করতে হবে, এটাই নিয়ম। আইরিশ আর কথা বলল না। আজ তাহা ভাবল আরিবার সাথে সেও ঘুমাবে। আরিবা বিছানায় শুয়ে থাকে, তার একপাশে আইরিশ। এবার তাহা এসে বলল, এখানে কি আমার জন্য জায়গা হবে? ঘুমাবো। আরিবা খুশি হলো যে তাহা আসছে। সে তাহাকে নিজের পাশে ঘুমাতে বলে তাহা ঘুমায়। একে একে সবাই ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হলো। একে একে সবাই উঠে পড়ে। আজকের দিনটা আরিবার জন্য স্পেশাল, আবার কষ্ট করো। সবাই কাজ করছে, ব্যস্ত সবাই। রেডি হচ্ছে আরিবা, পার্লারে গেছে। কনে পক্ষ সবাই এসে গেছে, শুধু বরপক্ষ আসার পালা। সবাই খাওয়া দাওয়া করছে। হামিদুর চৌধুরী আর আনোয়ার চৌধুরী খাওয়ার দিকটা সামলাচ্ছে। দুই ভাই মেয়েরা সবাই রেডি টাকা হাতানোর জন্য। সুযোগ হাতছাড়া করা যাবে না। বরপক্ষের গাড়ি এসেছে, সবাই দৌড়ে সেদিকে যায়। তাহা তার লেহেঙ্গা সামলিয়ে আসছে। তাহা ভাবলো আজ সবার সাথে এক হতে হবে, এমন ভাবনা। তার সাদা লেহেঙ্গার সাথে সাদা হিজাব। সবাই এসে দাঁড়ালো। আদিল, রাব্বি, আবিদ, রাফসান, আফরা, ফারিয়া, এরা সবাই বরপক্ষ। তাহা, আইরিশ, সামিয়া, মায়রা, নীলু, আয়ান, আনাস কনেপক্ষ। আবার শুরু হলো তাদের মেহমানদারি। আইরিশ বলে ওঠে, কি দুলাভাই, পকেট গরম আছে নাকি? থাকবে না কেন আপু, আমরা তো আর ফকিরনি না, ভাব নিয়ে বলল আবিদ। ও তাই নাকি ছোট বিআইন সাহেব? আইরিশ ব্যঙ্গ করে কথাটা বলে। রাব্বি বলে, ডিমান্ড কত? সবাই একে অপরের দিকে চেয়ে দুষ্ট এসে বলল, বেশি না, 1। কি 1 টাকা? তো রাস্তার ভিক্ষুকও নেয় না। আবিদ আর রাব্বি ব্যঙ্গ করে বলল। আবার তাহা বলল, না 1 টাকা না, 1 লক্ষ টাকা। সবাই অবাক, তাহা কথা বলছে। হাবিবের চোখ কপালে। 1 লক্ষ টাকা? না না, 1 লক্ষ কিসের, আরো কম। ওকে, 90,000 হবে। এবার আফরা বলল, কি শুরু করছেন আপনারা? টাকা কি গাছে ফলে যে যত চাইবেন তত পাবে? তাহা আর কথা বলে না। তাহা আইরিশকে শিখিয়ে দেয় কি বলবে। ওকে ঠিক আছে, লাস্ট বললাম 50,000। না না, আরো কম। ঠিক আছে, বিয়ে ক্যান্সেল, আমরা আমাদের বোনকে দিব না। কেন কেন? ভাবি আমরা নিয়ে যাব। নিয়ে যান, আগে টাকা দেন। কত? বললাম না, লাস্ট কথা, 50,000 দিলে দেন, না দিলে যান। না, 45,000 দিব। ভেবে দেখি। টাকা নেওয়ার আগে মিষ্টি আর শরবত খান। রাব্বি আর বাকি সকলে খুশি মনে খেতে শুরু করলো। আদিল ছাড়া। আদিল গম্ভীরভাবে গাড়ির পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছে, আর তাহা এদের কাণ্ড দেখছে। হঠাৎ রাব্বি চিৎকার করে ওঠে, ও মারে, এটা কি মিষ্টি নাকি অন্য কিছু? এটা তো মিষ্টিই ছিল, আমরা একটু এটাকে মরিচ দিয়ে স্পেশাল করলাম আর কি। আবার আবিদ বমি করে দিবে দিবে মনে হচ্ছে যে ছোট বাচ্চা ভাব দেখিয়ে শরবত খেতে গিয়েছিল, বেচারা বমি করে দিবে মনে হয়। ছি, এটা কি শরবত নাকি সমুদ্রের পানি? এটা শুনে আর সবার রিয়েকশন দেখে সবাই হেসে ওঠে। এবার আইরিশ আর মায়রা একসাথে বলে ওঠে, 50,000 টাকা দিলে দেন, না হলে আর কি করার। রাব্বি কি করবে ভেবে না পেয়ে হাবিবকে বলল, তোর বউকে নেওয়ার জন্য আমাদের ফকির হয়ে যেতে হবে মনে হয়। ভাইয়া, ভাবির জন্য আমাদের মরিচ আর লবণাক্ত শরবত খেতে হয়েছে। রাব্বি আর আদিব
অসহায়ভাবে বলে কথাগুলো। এরপর হাবিব আইরিশদেরকে টাকা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। মায়েরা এক মনে আদিলকে দেখছে। মায়েরা আদিলের সাথে কথা বলার সুযোগ চাচ্ছে, কিন্তু পাচ্ছে না। কাজী সাহেব ভিড়ে পড়াচ্ছে। আরিবাকে 3 কবুল বলতে বলেছে কাজী সাহেব। আরিবা কাপা কাপা গলায় 3 কবুল বলে। তার সাথে সাথে হাবিবও বলে। এভাবে তাদের কিছু ছবি তুলে দেয় ক্যামেরাম্যান। এভাবে ঘনিয়ে এলো সন্ধ্যা। এবার আরিবার চলে যাওয়ার সময়। শাহাদাত চৌধুরী আরিবার এক হাত হাবিবকে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বললেন, আমার মেয়েটা কোনো ভুল করে থাকলে মাফ করে দিও। খুব আদরের মেয়ে আমার, সুখে থেকো। বাবা তার কন্যাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। এদিকে ফারজানা চৌধুরী কান্না করতে করতে একাকার। তাহা আইরিশকে সামলানোর চেষ্টা করছে আর নিজেও কান্না করছে। হামিদুর চৌধুরী বাড়ির প্রত্যেক সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন, সেও কান্না করছে। আজ পুরো চৌধুরী বাড়ির সদস্যদের চোখে জল। বাড়ির বড় মেয়ের বিয়ে। খুব আদরের আরিবা, সাফওয়ান আর আয়ান জড়িয়ে আছে আরিবাকে আর সান্ত্বনা দিচ্ছে। আইরিশ তো কান্না করে যাচ্ছে, তাহাও কান্না করছে। আদিল শুধুই তাহার অশ্রুভেজা দুচোখ দেখছে। মায়েরা মনে করছিল আদিল তার দিকে তাকিয়ে আছে, তাই সে মুচকি হাসে। এভাবে আরিবাকে বিদায় জানালো চৌধুরী পরিবার। তাহা আইরিশকে জড়িয়ে আছে, নিজেকে সামলিয়ে আইরিশকে সামলানোর চেষ্টা করছে। আইরিশ কান্না করছে দেখে আয়ান এবার আইরিশকে বলে, তাহা দেখ বান্দর কিভাবে কান্না করছে। এই বলে আয়ান আইরিশের মতো কান্না করে ব্যঙ্গ করছে। এই দেখে আইরিশ রেগে গেল। সে তাহার বুক থেকে মাথা উঠিয়ে নিজের হিল জুতোটা খুলে আয়ানকে বলল, কি আমি বান্দর? এবার দেখাচ্ছি বান্দর কি করে। এই বলে আইরিশ আয়ানকে দৌড়াতে লাগলো জুতাটা নিয়ে। হঠাৎ আয়ান দাঁড়িয়ে যায়। আইরিশও হাঁপাচ্ছে আর বলল, দাঁড়াও, আর দৌড়াতে পারছি না। আয়ান হাসতে থাকে কোমরে হাত দিয়ে। হঠাৎ অন্য পায়ের হিলের সাথে পা লেগে পড়ে যেতে গেলে আয়ান ধরে নেয়। আয়ানের প্রশস্ত বুকে পড়ে আইরিশের মাথাখানা। আইরিশকে ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিল আয়ান। আইরিশ কিছু বলল না, মুখ বাঁকালো আয়ানকে দেখে। আইরিশ চলে যেতে গেলে আয়ান বলে ওঠে, এই জন্য কারোর উপকার করতে নেই। তাহা বাড়ির ভেতরে গেল, দেখলো অনেক মেহমান চলে গেছে আর মা চাচিরা ঘর পরিষ্কার করছে। তাই তাহা তাদের সাহায্য করতে কিচেন রুমের দিকে গেল। তাকে আসতে দেখে রেহানা চৌধুরী জায়গা ত্যাগ করলো। তাহা তা খেয়াল না করে নুসরাত চৌধুরীকে বলল, ছুটাম্মু, আমি কিচেন রুমটা পরিষ্কার করে দিচ্ছি। এ বলে সে কাজে হাত লাগাতে যাবে। নুসরাত চৌধুরী বলে, না থাক, আমরা করে নিব। তাহা কারোর কথা শুনল না। সে লেহেঙ্গাটা একটু উপরে করে ওড়না ঠিকঠাক করে কাজ করতে লাগলো। কেউ আর কিছু বলল না। নুসরাত চৌধুরী আর ফারজানা চৌধুরী সোফার রুমে এসে বসে কিচেন রুমটা পরিষ্কার করে ড্রয়িং রুমে এসে দেখে এটাও গোছাতে হবে। তাই তারা তাড়াতাড়ি করে ড্রয়িং রুম পরিষ্কার করে নিজের রুমে আসে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রুমে এসে এখন খুব ভালো লাগছে। সবাই যে যার রুমে আছে। খাটুনিতে সবাই ক্লান্ত, তাই সবাই ঘুমিয়ে যাচ্ছে। বাড়ি পুরো নিঃশব্দ। তাহা ব্যালকনিতে যায় আর ভেজা চুল শুকাতে থাকে। হঠাৎ ফোন বেজে উঠল। তাহা ফোনটা হাতে নিয়ে দেখে আফরার কল। তাহা তাই কলটা রিসিভ করলো। বল, কাল রিসেপশনে আসবি? কেন, না গেলে কি ভালো হবে? না না, আমি তাই বলতে চাচ্ছিলাম না। তো তুই আসবি নাকি তাই দেখছি। ওকে বাই, ফোন রাখ। এ বলে তাহা কল কেটে দিল। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করলো। হঠাৎ আদিলের মুখ ভেসে ওঠে। তাহা তাড়াহুড়ো করে চোখ খুললে দেখলো এটা শুধুই ভাবনা। তাহা আর কিছু ভাবলো না। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আজ সবাই শিকদার বাড়িতে যাবে। আরিবা আর হাবিবের রিসেপশন আজ। সবাই গেলেও সামিয়া আর মায়েরা এখনো যায় না। তার খালামণিও আছে। আজ তারা চলে যাবে, কিন্তু শিকদার বাড়ি থেকে চৌধুরী বাড়িতে আসবে, আবার যাবে, তাই সেখান থেকে যাবে আজ।
তারা 4 জন শাড়ি পরবে। তাহাকে অনেক মানানোর পর তাহা শাড়ি পরতে রাজি হলো। আফরার চয়েস করা নীল শাড়িটা। সবাই শাড়ি পরছে তাহার কাছ থেকে। 4 জন সিঁড়ি দিয়ে নামছে। আয়ান বিড়বিড় করে আইরিশকে দেখে বলল, মাশাল্লাহ, বান্দরকে তো ভালোই লাগছে। সাফওয়ান বোনকে দেখে বলল, বনু, শাড়ি পরেছিস? তাহা আবার ব্যস্ত সুরে বলল, কেন ভাইয়া, ভালো লাগছে না? দাঁড়াও। না না, আমার বনুকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। তাহা ভাইয়ার দিকে তাকিয়ে একটু হাসে। আবার সবাই রওনা হয় শিকদার বাড়ির উদ্দেশ্যে। সবাই শিকদার বাড়িতে পৌঁছিয়ে গিয়ে গাড়ি থেকে নামলো। তাহা চুপচাপ হাঁটছিল। মায়েরা খুব ভাব নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। আজ এখানে খান পরিবার ও আসবে, তা চৌধুরী পরিবারের লোকজন জানে না। তাহা বাড়ির ভিতরে গিয়ে সবাইকে খুব সুন্দর করে সালাম দেয় আর আরিবাকে দেখে জড়িয়ে ধরে। মায়েরা কিছু বলল না, শুধুই সালাম দিল। আরিবা বলল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনটাকে খুব সুন্দর লাগছে। আইরিশ রেগে বলল, ও তাহলে আমাকে কেমন লাগছে? আয়ান পাশ থেকে বলল, বান্দরের রানীর মতো, মানে বান্দর। আইরিশ এবার মনে হয় অপমান সহ্য না করে কান্না করে দেবে। আরিবা আয়ানকে ধমক দিয়ে চুপ করতে বলল আর আইরিশের উদ্দেশ্যে বলল, না, আমার বোনকেও সুন্দর লাগছে। তাদের কাণ্ড দেখে সবাই হাসলো। আইরিশ বলল, আপু, বিয়ে করে তোমার অনুভূতি কি? আইরিশ দুষ্টু হেসে কথাটা বলল। আয়ান বলল, তুই বিয়ে কর, তারপর না হয় আমাদেরকে বলিস। এই এই, কেন কেন, আমি কেন আগে? আগে তো তাহা আপু আছে, তাকে কেউ দেখো না? আয়ান বলল, তোর না জানতে ইচ্ছে করছিল যে বিয়ের অনুভূতি কি? তাদের কথার মাঝখানে হঠাৎ গাড়ির হর্ন বাজলো। সবাই সেদিকে তাকালো। দেখলো একটা কার আসছে। কার থেকে নামলো খান পরিবারের লোকজন। শিকদার বাড়ির গেটের সামনে থামলো গাড়ি। গাড়ি থেকে নেমে এলো খান পরিবারের 3 রত্ন। আজ তাদের সাথেই তাদের মা বাবাও এসেছে শিকদার বাড়িতে। মাহমুদ খান পরিবারের বড় কর্তা, তার গিন্নি শাহিন খান, তাদের একমাত্র ছেলে মানে খান পরিবারের বড় ছেলে তানজিদুল খান আদিল। এরপর আসছে খান বাড়ির ছোট কর্তা মাহিম খান, তার গিন্নি ফারিয়া খান, তাদের 2 সন্তান রুষা খান আফরা, খান পরিবারের একমাত্র মেয়ে আর বড় মেয়ে, সে খুব আদরের মেয়ে। তার ছোট ভাই আরিয়ান খান আবিদ, সে চঞ্চল এক ছেলে। খান পরিবারের লোকজন খুব ভদ্র, তাই এলাকার বাসিন্দাদের মুখে মুখে খান পরিবারের লোকজনের নাম। আদিল ভেতরে ঢুকে হাবিব, ফুফু, ফুফা এর সাথে কুশল বিনিময় করছে। হঠাৎ কেউ একজন তার পিঠে এক চড় মেরে বলল, কি রে, কি খবর? আদিল কোনো পুরুষ মানুষের হাতের চর খেয়ে বুঝলো এটা অন্য কেউ নয়, সাফওয়ান। তাই আদিল ও সাফওয়ানের বুকে কিল মেরে বলে, হ্যাঁ ভালো। সাফওয়ান ব্যথায় বুকে হাত দিল। তাহা আদিলকে দেখছে চুপিসারে। আদিলও তাহার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। তাহা দেখে আদিলের পরনে একটা সাদা শার্ট, এর উপর কালো প্যান্ট, এর সাথেই শার্ট এর উপরে কালো ব্লেজার, চুলগুলো পরিপাটি করা। আদিল দেখে তাহার পরনে একটা নীল শাড়ি। আদিল মনে মনে বলে, মাশাআল্লাহ, শাড়িতেই নারী সুন্দর। মায়রা আদিলকে দেখে ভাব নিতে শুরু করে। আফরা মায়রাকে দেখে বলে, আপু, এমন কেন করছো? পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়েছি একজনের উপর। আফরা মায়রাকে পাকলি ডেকে চলে গেল। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর আরিবা আর হাবিব এক রাজকীয় সোফায় বসে আছে। এদিকে আইরিশ আরিবার কানে কানে ফিসফিস করে বলল, ও আজ কেউ নেই বলে এমন চেয়ারে বসতে পারি না, হায় রে কপাল। কি বেয়াদব, এজন্য তো আয়ান তোকে মারে বকে, এতেও হয় না তোর? ওর মতো বান্দরকে আমি ছাড়া কে সহ্য করতে পারবে বলো তো? আয়ান পিছন থেকে এসে বলে। আইরিশ রেগে চলে গেল। বিকেল হয়ে গেল। চৌধুরী পরিবারের সদস্যরা চলে গেল চৌধুরী বাড়িতে। তাহা আজ অনেক দিন পর কলেজে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানের জন্য কিছুদিন ছুটি নিয়েছিল। সাফওয়ান নিচে তাহার জন্য অপেক্ষা করছে। তাহা দ্রুত নিচে নেমে
সাফওয়ানের সামনে হাজির হয়। সাফওয়ান গাড়ি চালানো শুরু করে। কলেজের সামনে এসে দাঁড়ালো গাড়ি। তাহা ক্লাসের দিকে যেতে শুরু করে। হঠাৎ একজন ছেলে বলে, হাই, তোমার নাম কি? তাহা পাত্তা না দিয়ে ক্লাসে যেতে চাইলে সীমা নামে একটা মেয়ে বলে, বড়দেরকে সম্মান করতে হয়, তা তুমি জানো না? তাহা বুঝে ছেলেটি সিনিয়র, তাই তাহা আবার উত্তর করল, তাবাসসুম চৌধুরী তাহা। সো কিউট নেম, থ্যাঙ্কস। এই বলে তাহা দ্রুত ক্লাসে যেতে লাগলো। ছেলেটার নাম হৃদয়। সে তাহাকে দেখে সীমাকে বলল, মালটা কিন্তু সেই, একবার যদি পাখিটাকে পেতাম। তোকে এখন তোর এটা লাগবে? সমস্যা নেই, আমি এনে দিব। কতদিন? একেবারে সব করলে খেলা মজা নেই, যেমন আমি বলি তেমনি কর। এ পর্যন্ত হৃদয় যতগুলো মেয়েদের দিকে দেখেছে, সেই মেয়েগুলো সমাজে মুখ দেখাতে পারে নাই। কেউ তো আর মায়ের বুকে আসতে পারে নাই। তাকে আজ পর্যন্ত কোনো পুলিশ ধরতে পারে নাই, কারণ সে খুব ভালোভাবে গুটি খেলে। এখন সে কোনো লোক দিয়ে নয়, এবার সে এই পাখিটাকে নিজ হাতে খাঁচায় বন্দি করবে, এটাই ভেবে সে একটা বাঁকা হাসি দেয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পর্বটি শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।